নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং সবাই দেখছেন অ্যাফ্রিকা। আজকে বি.আর. আম্বেদকর ট্রাস্টের তরফ থেকে সম্মেলন ডাকা হয়েছে এবং সেই সম্মেলনে উপস্থিত পদাধিকারী ছিলেন। এবং তাদের মধ্যে একজন ট্রাস্টের তরফ থেকে কি কি আয়োজন করা হয়েছে, এই সম্মেলন কি উদ্দেশ্য, সেই নিয়ে আর কি। ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল, সিপিটিএ ব্লক, উদয়পুর, কলকাতা। আমাদের ধ্যান ধারণা, যতগুলো আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্ট আছে পশ্চিমবাংলায়, যতগুলো SC/ST অর্গানাইজেশন আছে এবং যত মহুয়া মহাসংঘের মতো সংঘগুলো আছে, তারা একটি একটি রিজিওনাল আঞ্চলিক কোনো একটা ধর্ম বা কোনো একটা গোষ্ঠী বিলং করে রাজনীতি করতে চাইছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই ট্রাস্টের চিন্তাধারাটা পুরো ভিন্ন। সম্পূর্ণ যদি মানবতাবাদের উপরে দাঁড়ানো যায়, সেই প্ল্যাটফর্মে কিন্তু কোনো গোষ্ঠী থাকবে না, সব মানুষ এসে দাঁড়াতে পারবে। সেখানে সাম্য বা সমতা তৈরি হবে। এই সাম্য বা সমতা তৈরি হওয়ার জন্য যদি নিজেকে একটা গোষ্ঠী করা হয়, তাহলে আর একটা গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের জায়গা আসবে। সেখানে আমরা ভারতবর্ষের আজকে যোগেন্দ্রনাথ মন্ডল সেদিন কিন্তু মতুয়ার সঙ্গে ছিল না। তিনি আম্বেদকরের যে শিডিউল কাস্ট ফেডারেশন, সারা ভারতবর্ষের যারা বঞ্চিত মানুষ তাদের নিয়ে যে লড়াইটা, সেই লড়াইটার দিকে তাকে একটা বৃহত্তর জায়গায় দাঁড়িয়েছিল, কোনো গোষ্ঠীগত জায়গায় দাঁড়িয়ে। আমরা সেই মানসিকতা, সেই দৃষ্টিকোণ থেকে আজকে যোগেন্দ্রনাথ মন্ডলের 121তম জন্মদিন পালনের সংকল্প নিয়েছিলাম কলকাতার ভারত সভা হল, যেটা ঐতিহাসিক হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হল, বিবিএম স্ট্রিট। সেখানে আজকে প্রবল সমারোহে অনুষ্ঠানটি হচ্ছে। এবং সবচাইতে বড় কথা, আমরা কালেক্ট করলাম দক্ষিণ ভারতের প্রথিত যশা অ্যাডভোকেট মাননীয়া শ্রীমতী স্নেহা পার্থিব রায়, যিনি প্রথম ইন্ডিয়া গভর্নমেন্টের সঙ্গে লড়াই করে নিজেকে কোনো ধর্মহীন, কোনো বর্ণহীন, কোনো ঈশ্বরহীন নাগরিক হিসেবে ঘোষণা করেছেন স্বীকৃতভাবে। ওনার সঙ্গে ওনার হাজবেন্ড হয় সম্পর্কে, তিনিও সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখা দলিত সাহিত্য লেখেন, সমাজ সচেতন এবং মানবিক ভাবে লড়াই করেন। তিনি হচ্ছেন ডক্টর পার্থিব রাজ। তিনি প্রফেসর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট তামিলল্যান্ড, এবং ওখানকার যে আর্ট এন্ড ক্রাফট যে ইউনিভার্সিটি আছে সেখানে। তারা দুজনে তামিলনাড়ু থেকে এসেছেন, তাদের সংবর্ধনা আমরা দিয়েছি। এবং পাশাপাশি সারাদিন ধরে আজকে বিভিন্ন বক্তা, যেমন অধ্যাপক শরদিন্দু বাবু, অধ্যাপক সুধাকর বাবু, এরকম নানান গুণীজন বক্তব্য রেখেছেন যোগেন্দ্রনাথ মন্ডলের মহাপ্রাণের উপরে, আলোকপাত করেছেন জীবনের উপরে। এবং সে লড়াই একটা দিগন্ত। আগামী দিনে বাংলার যে মানুষ, তারা প্রকৃত সত্যটাকে জানুক যে আম্বেদকর, ডক্টর বি.আর. আম্বেদকর বা বাবা সাহেব আম্বেদকর, তিনি যে পার্লামেন্টে ঢুকেছিলেন, বাংলার যে যোগেন মন্ডল তার মূল সভাপতি ছিল, যে লড়াই করে ঢুকিয়েছিলেন, আজকে বাবা সাহেবকে যে আমরা পেয়েছি সেটা যোগেন্দ্রনাথ মন্ডলের। আর সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের SC/ST দের আর একবার মনে করিয়ে দেবো, যোগেন্দ্রনাথ মন্ডল পাকিস্তানে কেন গেছে, যোগেন্দ্রনাথ কেন মুসলিমের সঙ্গে ছিল, যোগেন্দ্রনাথ মন্ডল ভারতে ফিরে এসে কি লিখলো, এটা নিয়ে অনেকে চিত্র তাচ্ছিল্য করেন। কিন্তু SC/ST OBC-দের মনে রাখার দরকার, পশ্চিম বাংলার যে যখন যোগেন্দ্রনাথ কোনো কিছু তার কাছে কেউ নেই, এই ভারতে এসে আশ্রয় নিয়েছেন যখন, তখনও কিন্তু এই বর্ণবাদীরা চক্রান্ত করে সুরি সাহা, নমশূদ্র, ধোবা এবং রাজবংশী, এই 4টে কমিউনিটিকে SC/ST লিস্ট থেকে যখন বাদ দিতে চাইলো, নকুর কমিশন বলে একটি কমিশন বসিয়ে যোগেন্দ্রনাথ মন্ডল নিজে তীব্র প্রতিবাদ করল, রাষ্ট্রপতিকে চিঠি দিল এবং যোগেন্দ্র মন্ডল সেই কমিশনের সঙ্গে দেখা করলো, আবার পুনরায় ভক্তি করলো। আজকে অনেকেই শিক্ষা ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে সেই সুবিধা পাচ্ছেন এই মহানায়ক, মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের জন্য। অর্থাৎ যোগেন্দ্রনাথ মন্ডল আমাদের ভারতে, অবিভক্ত ভারতের যেমন আইনমন্ত্রী, বিভক্ত ভারতের পাকিস্তানের আইনমন্ত্রী, এবং এই স্বাধীন ভারতে এসে SC/ST OBC মুক্তি দূত হিসেবে তিনি কাজ করেছেন। তার এই রক্তক্ষয়ী সংগ্রাম আমরা স্মরণ করছি। এবং আগামী দিনে আমাদের বাঙালির মধ্যে এইরকম ধর্ম বর্ণহীন মানসিকতা ছেড়ে পুরো মানবতাবাদের উপরে যারা বর্ণবাদী, তাদের বিরুদ্ধে একটা বড় যুদ্ধ, তাদের বিরুদ্ধে একটা লড়াই তুলে সব মানুষকে যাতে একত্রিত করতে পারি, যোগেন্দ্রনাথ মন্ডলের সেই দিশা আমরা আজকে সভা থেকে নিতে চাই। আপনাদের ধন্যবাদ যারা আমাদের আজকে সাক্ষাৎকার নিলেন।
আপনারা যোগাযোগ রাখবেন ডক্টর বি.আর. আম্বেদকর মেমোরিয়াল ট্রাস্ট, সিপিটিএ ব্লক, হৃদয়পুর, যার প্রতিষ্ঠাতা শ্রী অতুল চন্দ্র হাওলাদার মহাশয়। এখানে ভারতের প্রথম নাগরিক স্নেহা পার্থিব রাজা আজকে এই প্রোগ্রামে এসেছিলেন এবং তিনি ভারতের প্রথম নাগরিক নো কাস্ট নো রিলিজিয়ন সার্টিফিকেট প্রাপ্ত। আইনি লড়াই, দীর্ঘ 9 বছর আইনি লড়াই করে উনি পেয়েছেন, অর্থাৎ জাত পাত ধর্মবিহীন একজন প্রথম মহিলা নাগরিক। এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা কি রিজার্ভেশন, জাত পাতের ভিত্তিতে রিজার্ভেশনে বিশ্বাস করেন? অ্যাকচুয়ালি রিজার্ভেশন হচ্ছে ইকোনমিক্যাল সোশ্যাল খানিকটা পাওয়ারমেন্টের জন্য, কিন্তু আমরা বাবা সাহেব যেটা চেয়েছিলেন সোশ্যাল জাস্টিস, এই কথাটা আমরা ভুলে গেছি। আজকে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, তার তো আর রিজার্ভেশনের দরকার নেই, সে তো সবার উপরে ভারতের একটা নাগরিক। সে ওই ভারতবর্ষের কোনো মন্দিরে গেলে যখন ফিরে আসে সেই মন্দির গঙ্গা জল দিয়ে ধোয়া হয়। এই সোশ্যাল জাস্টিসটা আমরা লিবার্টির মতন মনে করি, অর্থাৎ এই সংকীর্ণ মনা ভারতবাসী যারা রয়েছেন, যারা মন্দির ঝাড়ু দেন, তাদের বিরুদ্ধে লড়াই। এখানে রিজার্ভেশন কোনো প্রশ্ন নয়। এই হীন মানসিকতা, অমানবিক মানসিকতাকে আমরা মুছে ফেলতে চাই এবং ভারতের নতুন বা পৃথিবীর নতুন একটি স্বপ্নের পৃথিবীতে নিয়ে আসতে চাই মানবতা। এই সোশ্যাল জাস্টিসের প্রক্রিয়া, আমরা কোন রিজার্ভেশন থাকলো, কি আন্তর্জাতিক ভাবে কি হলো, এটা কিছু যায় আসে না। এবং এই যে পদবী প্রথা, গোত্র প্রথা, এরকম বিভিন্ন জায়গায় কাণ্ড করে এই সুবিধাবাদী মানুষরা একেবারে পরিষ্কার ভাবে চক্রান্ত করে একটা ডিসক্রিমিনেশন, বিভিন্ন ভাগে বিভক্ত করে বিভিন্ন জনকে শোষণ, লাঞ্ছিত, অপমানিত করার একটা প্রক্রিয়া চালিয়ে গেছে, যেখানে মানবতাবাদ ভুলুন। সেখানটায় বাবা সাহেব মূল যে ছিল সবাই সোশ্যাল ইকুয়ালিটি পাবে। যোগেন্দ্রনাথ মন্ডলের লড়াই ছিল, আজকে স্নেহা পার্থিব রাজা আমাদের লড়াইটা। স্নেহা পার্থিব রাজা দীর্ঘ 9 বছর লড়াই করে নো কাস্ট নো রিলিজিয়ন সার্টিফিকেট প্রাপ্ত করেছেন এবং ফিউচারে নো গড ও সার্টিফিকেট হোক, এইটাও দাবি উঠছে বিভিন্ন যুক্তিবাদী মানবতাবাদী মানুষের পক্ষ থেকে, বিজ্ঞান মানুষের পক্ষ থেকে। এখন আপনার কাছে প্রশ্ন, স্নেহা পার্থিব তামিলনাড়ুতে রাজ্যে লড়াই করে সার্টিফিকেট পেয়েছেন, এই বাংলায় আপনারা এই ধরনের কোনো মুভমেন্ট শুরু করবেন যেখানে মানুষরা এভাবে একটা নো গড নো রিলিজিয়ন নো কাস্ট সার্টিফিকেট প্রাপ্ত হোক, মানুষরা পাক, তার প্রক্রিয়া শুরু করবেন? অ্যাকচুয়ালি এই প্রক্রিয়া শুরু হওয়ার কতগুলো পদ্ধতি আছে। অবশ্যই প্রক্রিয়া শুরু হবে এবং হচ্ছেও, এর আগেও হয়েছে। যেমন আমি যদি পদবী ব্যবহার না করি, আজকে দেখবেন অনেকেই পদবী ব্যবহার করে না। সাংবাদিক হোক, শিল্প জগতে হোক, লেখক জগতে হোক, তার নামটাই তার আইডেন্টি। কিন্তু সঙ্গে একটা দাস, একটা ঘোষ, একটা চট্টোপাধ্যায়, একটা সর্দার জুড়ে দিয়ে তাকে আলাদা আইডেন্টিফাই করে মানুষের কাছে, কারোর কাছে বেশি প্রশংসনীয়, কারোর কাছে হেয় প্রতিপন্ন, এই অবস্থাটা থেকে বেরিয়ে আসতে হলে যখন চাইল্ড বার্থ হচ্ছে, যখন শিশুর জন্ম সার্টিফিকেট হচ্ছে, তখনই তার নামকরণের মধ্যে এই গোত্র এবং পদবীর ডিসক্রিমিনেশন যেন না ঢোকানো হয়, সেই আহ্বান আমরা আগামী দিনে করছি। আমরা এতদিন যে ভুল পথগুলো মারিয়েছি, সেখান থেকে সরে এসে এই সঠিক পথের দিশা দেওয়ার জন্যই আমরা চেষ্টা চালাচ্ছি। এখানে একটা প্রশ্ন থাকবে, আপনি বলছেন নতুন শিশু যখন জন্ম নেবে তখন থেকেই তার যেন নামের আগে কোনো গোত্র বা টাইটেল যেন না দেওয়া হয়, শুধু নামটা আছে। এখন ধরুন এমন মানুষ আছেন যারা বয়স্ক হয়ে গেছেন, 40-45 বয়স আছে, কিন্তু ওনার কাছে কাস্ট সার্টিফিকেট আছে, এখন চাইছে নো গড নো কাস্ট নো রিলিজিয়ন সার্টিফিকেট প্রাপ্ত করতে। লিগাল প্রসেসটা কি হবে, সেটাতে আপনার বি.আর. আম্বেদকর কতখানি হেল্প করবে? আর এটা আম্বেদকর ট্রাস্ট আইনিভাবে হেল্প করবে। আপনারা এসডিও অফিসে যেমন একটা সার্টিফিকেট চান, যে এসপি সার্টিফিকেট চাই, ওবিসি সার্টিফিকেট চাই, তেমনি আপনি এসডিওর কাছে বা ডিএম এর কাছে ক্লেম করতে পারেন যে আমি একজন নাগরিক। এবং কিছুদিন আগে বোম্বে হাইকোর্ট এ নিয়ে রায় দিয়েছে, ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে যে আমি কোন ধর্মে বিশ্বাসী নই, আমি একজন ধর্ম নিরপেক্ষ সংবিধান মানা ভারতবাসী, আমার কোনো ধর্ম নেই, বর্ণ নেই। এই নাগরিকত্ব প্রাপ্ত সার্টিফিকেট নিশ্চয়ই ডিএমএসডিও দেবে। না দিলে আপনারা যদি চেষ্টা করেন, আমরা নিশ্চয়ই আপনাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করব। শেষ প্রশ্ন থেকে যাচ্ছে, বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার গত 22 জানুয়ারি অযোধ্যাতে রাম মন্দির, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো এবং আমাদের সংবিধানের পদে বসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূজা আর্চা করলেন। এটাকে একজন হিউম্যানিস্ট হিসেবে দুটো জিনিস,
এর মধ্যে দুটো জিনিস আমার নজরে পড়েছে। সেটা হচ্ছে গিয়ে একদল মানুষ হিন্দুদের মসজিদ দিয়ে তাস খেলতে চাইতো, সেটা তো আপনারা জানেন, ভারত ভাগ হওয়া বা তার আগে থেকে, যে হিন্দু দিলে একটা হিন্দু সেন্টিমেন্টে কিছু লোক গড়াবে, মুসলিম মসজিদ করলে মুসলিম বা খ্রিস্টান গড়বে। এই জায়গাটা তো আমরা চাই না কখনো। ভারতবর্ষের আরো অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো এড়াতে চাই, কিন্তু এরা মন্দির মসজিদ দিয়ে মানুষের মধ্যে আরো বিভেদ এবং দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, সেটা যাতে না হয়। তবে একটা জিনিস নরেন্দ্র মোদী যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে যে ওদের যে কাস্টের প্যারাফার্মিয়া, ব্রাহ্মণিজম, অমুক তমুক রয়েছে, শঙ্করাচার্যরা যে প্রতিবাদ করেছে, সেই সব জায়গা কিছু ভেঙে ওরা বিশ্বাস অর্জনের কেউ চেষ্টা করছে যে আমরা বুঝি অনেক সাধারণ মানুষকে। এটা নাটক হলেও আপনি যদি সাধুর অভিনয় করেন, সেই সময়টুকু তো একটু ভালো হতো। এইটুখানি বলতে পারি প্রোগ্রেস, যে হিন্দু ধর্মের যে সংকীর্ণতা, মুসলিম ধর্মের যে মানবতা, গুরুত্বের যে সংকীর্ণতা, সেখান থেকে তাদের সরে আসতে হবে, আজ হোক কাল হোক, সেটা তো করতেই হচ্ছে। সেটা আমরা যদি ডাকে খাপ দিয়ে বা হাঁটু ভেঙে, ও বলবে না আমরা ইচ্ছে করে করছি, ওদের করতে হবে। তার কারণ ওরা সমস্ত ধর্মগ্রন্থে লিখে ফেলেছে ইট ইজ নট চেঞ্জেবল, কিন্তু আমরা বলছি না, পৃথিবীর সবকিছু চেঞ্জেবল, সবকিছু অভিব্যক্তি, একটা অভিব্যক্তি রয়েছে সবার। এবং পৃথিবীতে যে ইভলিউশন, বিবর্তনবাদ, সেই বিবর্তনবাদের সঙ্গে বিজ্ঞানকে মিলিয়ে মানুষের ধর্ম, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের জীবনচর্চা, সবকিছু একটা পরিবর্তন আগামী দিনে ঘটবে, ঘটবে, ঘটবে। এখানে শেষ প্রশ্নটা থেকে যাচ্ছে, আমাদের রাষ্ট্র অর্থাৎ আমাদের সংবিধান সেকুলার সংবিধান, সেকুলার সংবিধানে একজন সাংবিধানিক পদে প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, উনি কি খোলা বেলা ভাবে এভাবে ধর্মাচরণ করতে পারেন? এই যেভাবে রাম মন্দির প্রধান হলো, এভাবে কি প্রধানমন্ত্রী এখানে যেতে পারেন? এটা একটা কোশ্চেন, যে আগামী দিনে যদি মসজিদ করা হয়, আগামী দিনে চার্চ করা হয়, আগামী দিনে যদি বৌদ্ধ মঠ করা হয়, সেখানে মোদীজি ঠিক এইভাবে তো অ্যাক্ট করবেন, তার এটা দায়িত্ব পড়ে যায় না। আমরা সেটা আগামী দিনের অপেক্ষায় তাকাবো, যে ওনার নিরপেক্ষতা, রেজাল্টটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারত মাটির কাছে এক কিনা, তার অপেক্ষায় থাকবো। আপনার নাম বলছেন? আমার নাম শ্রী অশোক কুমার সরকার, বাড়ি হৃদয়পুরে, পেশায় আমি একজন প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এবং অনেক অনেক ধন্যবাদ। আরো প্রশ্ন উত্তর আমরা আগামী পর্বে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন রেফারেন্স নিউজ, ক্যামেরাম্যান ফিরাজ আলীর সঙ্গে কলকাতা।